দর্শক স্বাগত খোলা চোখের সারা দেশের সংবাদের সাথে আছে আমি মারুফ খান রনি। শুরুতেই জানিয়ে দিচ্ছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। 13 মার্চ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ধর্ষণের শিকার মাগুরার সেই নিষ্পাপ শিশু আসিয়া। এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব চরমে। বান্দরবানের থানচি উপজেলার শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বিল টাকাপুরা ঈদগাহ মাঠে রবিবার 9 মার্চ দুপুরে অনুষ্ঠিত একটি গ্রাম্য সালিশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুনছিলেন খবরের শিরোনাম, এবার দেখুন ফ্লাই ইনফিনিটির সৌজন্যে বিস্তারিত। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। শিশু আছে খাতুন আর কখন স্কুলের পথে হাঁটবে না, কখন খেলতে যাবে না গ্রামের মাঠে, আর কোনোদিন মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে না। 13 মার্চ দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই নিষ্পাপ শিশু। মৃত্যু যেন তার কপালে আগেই লেখা হয়ে গিয়েছিল, যখন 6 মার্চ মাগুরার শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সে নৃশংসতার শিকার হয়। বিস্তারিত দেখুন খোলা চোখের ডেস্ক রিপোর্টে। শুধু 8 বছরের একটি শিশু, জীবনে অনেক কিছু বোঝার আগে তাকে নিতে হলো নির্মম যন্ত্রণা, সহ্য করতে হলো অসহনীয় নির্যাতন। 6 মার্চ বৃহস্পতিবার রাতে বড় বোনের শ্বশুর হিটু শেখ ও দুলাভাই সজীব হোসেন মিলে তাকে ধর্ষণ করে ঘটনার পর অচেতন অবস্থায় দ্রুত মাগুরা 250 শয্যা হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষমেশে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 13 মার্চ দুপুরে নিভে যায় ছোট্ট প্রাণটি। শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে বিক্ষোভ ফেটে পড়ে মাগুরার মানুষ। শহরের ভাইনা মোড় এলাকায় রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। জনতার দাবি একটাই, এই পৈশাচিক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার। ইফতারের আগ মুহূর্ত সেনাবাহিনীর হেলিকপ্টার করে শিশুটির নিথর দেহ মাগুরায় আনা হয়। সন্ধ্যা 7টায় নোমানী ময়দান অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, ছাত্র জনতার সবাই একই কাতারে দাঁড়িয়েছিল একটাই দাবিতে, এমন অপরাধ যেন আর কোনো শিশুর জীবনে নেমে না আসে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজার পর দাফন সম্পন্ন হয়। আসিয়ার মৃত্যুর শোক পরিণত হয় ক্ষোভে। রাতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা যেন প্রতিবাদের প্রতিচ্ছবি হয়ে ওঠে। আসিয়ার নিষ্পাপ মুখ আজ প্রশ্ন ছুড়ে দেয় আমাদের সমাজের প্রতি। কেমন সমাজ আমরা গড়েছি, যেখানে শিশুরা নিরাপদ নয়? কোথায় ছিল সুরক্ষা? কোথায় ছিল ন্যায় বিচার? এই হত্যার বিচার হবে তো, নাকি আরেকটি ঘটনা ভুলে যাবে সবাই? আসিয়ার কান্না কি পৌঁছাবে রাষ্ট্রের কানে? এ প্রশ্নের উত্তর চায় আজ পুরো দেশ। শিশু আসিয়ার আত্মা শান্তি পাক, আর কোনো আসিয়াকে যেন এমন ভাগ্য বরণ করতে না হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুরের সরেল ব্যাটালিয়ন 25 কর্তৃক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার 10 মার্চ সকাল 8টার দিকে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি অধীনস্থ আজমপুর বিউপির টহল দল সীমান্ত পিলার 2019-7 এস থেকে প্রায় 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যক্তিকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখে বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে মোহাম্মদ সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেন, তবে অপরজন পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আজমপুর গ্রামের মানব পাচারকারী দালাল মোহাম্মদ জুবাইরের মাধ্যমে 5,000 টাকার বিনিময়ে ভারতে আগরতলায় দিনমজুরি কাজের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার কাছ থেকে নগদ 34,570 টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব চরমে। খোকসা প্রতিনিধি সাজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়ার খোকসায় নিয়ে নেতারা একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছেন, আর প্রতিষ্ঠান প্রধানরা পড়েছেন বিপাকে। ইতোমধ্যে শমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির বিরুদ্ধে উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছেন। জানা গেছে, গত 5 আগস্টের পর উপজেলা পর্যায়ে 24টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি কলেজ ও 8টি মাদ্রাসার কমিটি গঠনের জন্য বিএনপি স্থানীয় নেতাদের তৎপর হয়ে ওঠেন। সুপারিশ পাওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের উপর বল প্রয়োগের অভিযোগও উঠেছে। শমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সভাপতি পদ নিয়েও চলছে টানাপোড়েন। বিএনপি নেতা মারুফ মুর্শিদ সুনামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে নিয়োগ দেওয়া হলেও 1 মাসের মধ্যে তাকে অব্যাহতি দিয়ে পদটি দেওয়া হয় উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনিসুজ্জামানকে।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে 11 মার্চ উচ্চ আদালত একটি বেঞ্চ আনিসুজ্জামানকে নেতৃত্বাধীন কমিটির উপর 4 মাসের স্থগিতাদেশ জারি করেন। অপসারিত সভাপতি বিএনপি নেতা মারুফ মুর্শিদ সুনাম উচ্চ আদালতের রিট আবেদন দায়ের করলে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের বেঞ্চ তার অনুকূলে রায় দেন। আদালতের আদেশ অনুযায়ী আগামী 4 মাস কমিটি কার্যক্রম স্থগিত থাকবে। স্থানীয় পর্যায়ে ঘটনায় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বান্দরবানের থানচি উপজেলার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। থানচি প্রতিনিধি অনুপম মারমার প্রতিবেদন থাকছে বিস্তারিত। বুধবার 12 মার্চ বিকেল 3টা থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল 5 কেজি মানসম্মত চাল, 1 লিটার তেল, 1 কেজি চিনি, 1 কেজি ডাল ও 1 কেজি লাচ্ছা সেমাই। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল MM ইমরুল হাসান, SBP ও SP BSP, এছাড়া বান্দরবান সেক্টর অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান, PBGM BPM সেবা PSC 38 বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম, জি আর্টিলারি এবং বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পিরোজপুরের নাজিরপুর প্রতিনিধি আল-আমিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, উপজেলার 93 নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির ইসলামের কাছে 10,000 টাকা ঘুষ চাওয়া হয়। ওই শিক্ষক প্রথমে 6,000 টাকা দিতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ হেনায়ারা খাতুম তা প্রত্যাখ্যান করেন এবং পুরো 10,000 টাকা দিতে বলেন। এক পর্যায়ে তিনি ঘুষের টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি ছুটির অনুমোদনের জন্য গেলে শিক্ষা কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন এবং তা না দিলে ক্ষতির হুমকি দেন। বাধ্য হয়ে তিনি বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ হেনায়ারা খানম এর অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অডিও সম্পর্কে তিনি দাবি করেন, এটি এডিট করে করা হয়েছে। তবে উপজেলার বিভিন্ন শিক্ষকরা জানান, যোগদানের পর থেকে ওই শিক্ষা কর্মকর্তা ঘুষ বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং ঘুষ না দিলে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন। তার বিরুদ্ধে আগেও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল এবং বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়েছিল। দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামের হাতে গেলে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হবে না, কারণ দলটি নেতাকর্মীরা একমাত্র আল্লাহকে ভয় করেন এবং রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদ হিসেবে বিশ্বাস করেন। এমন মন্তব্য করেছেন ফরিদপুরের 1 আসনের জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের পাঠানো প্রতিবেদন থাকছে বিস্তারিত। মঙ্গলবার 11 মার্চ বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে ডাক বাংলো সংলগ্ন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতে ইসলামীর 2 জন মন্ত্রী অতীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। একইভাবে দলের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও কোনো দুর্নীতির অভিযোগ নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের কর্মকাণ্ড তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। ফরিদপুর নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে 80 বছর বয়সী বৃদ্ধা মা শাবজান খাতুনকে তার ছেলে আবুল কালাম দীর্ঘদিন ধরে ছাগল পালনের একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন। স্থানীয়দের অভিযোগ, বৃদ্ধা শাবজান খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে এবং তাকে ঘরের মধ্যে তালাবদ্ধ রাখা হচ্ছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের প্রতিবেদন থাকছে বিস্তারিত। প্রতিবেশীরা জানায়, আবুল কালাম তার বৃদ্ধ মাকে ঠিকমতো পরিচর্যা না করে এবং তাকে বাইরে যাওয়ার সুযোগ না দিয়ে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। ঘরটি ছাগলের বাচ্চাদের জন্য ব্যবহৃত হয়, যেখানে বৃদ্ধা মায়ের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই এবং ঘরের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আবুল কালাম জানান, তার মা প্রতিবেশীদের কাছে সাহায্যের জন্য ধান্দা করেন এবং তার ভাইকে জমি লিখে দিয়েছেন। এর কারণে তাকে ঘরটি দিতে বাধ্য হয়েছেন। তবে প্রতিবেশীরা জানান, বৃদ্ধা মায়ের অবস্থা অত্যন্ত দুর্বিষহ, ঘরটি দুর্গন্ধ ভরা এবং তিনি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত অসুবিধার মধ্যে আছেন। নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া ছেলে আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃদ্ধা শাবজান খাতুন তার দুর্দশার বর্ণনা করে বলেন, আমাকে এই ঘর থেকে বের করে দিন, অনেক সমস্যা হয়ে গেছে, আশপাশে এক জায়গা থাকতে চাই, খাবার নাওয়া খাওয়া সমস্যা হচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে, বলা যাচ্ছে না। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং স্থানীয় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বিল টাকাপড়া ঈদগাহ মাঠে রবিবার 9 মার্চ দুপুরে অনুষ্ঠিত একটি গ্রাম্য সালিসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বালিয়াকান্দি প্রতিনিধি আজমল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই ঘটনায় নারোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সহ অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় আলমগীর হোসেনের মেয়ে ও শরীফুল ইসলামের ছেলের মধ্যে প্রেম ঘটিত ঘটনা নিয়ে। 2021 সালে তারা পালিয়ে যায়, পরে ফিরে এসে আবারও 2024 সালে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। এরপর মেয়ের বাবা আলমগীর হোসেন স্থানীয় লোকজনের সাহায্যে তার মেয়েকে উদ্ধার করেন। এই ঘটনাটি নিয়ে অপহরণ মামলা দায়ের করা হয়। এ সময় 4 মার্চ রাতে সাব্বির মেয়ের বাড়িতে গিয়ে আটক হন। এরপর আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যরা সাব্বিরকে মারধর করেন এবং একটি খেলনা পিস্তল সহ গাছের সাথে বেঁধে রাখেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আলমগীর হোসেন, তার পরিবার ও সাব্বির পরিবার সহ অন্তত 20 জন আহত হন। বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দীর্ঘ 2 যুগ ধরে পবিত্র রমজান মাসে দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের আওতাধীন আউলিয়ানগর মোহাম্মদ আলিম মাদ্রাসা শুদ্ধভাবে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মনোরম পরিবেশে পরিচালিত এই শিক্ষাক্রম থেকে এই পর্যন্ত 60 জন শিক্ষার্থী কারি হিসেবে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া শত শত শিক্ষার্থী এখান থেকে সহি ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখার সুযোগ পেয়েছেন। প্রথম রমজান থেকে শুরু করে 27 রমজান পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই কার্যক্রম। দক্ষ কারি সাহেবের আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার নিয়োজিত থাকেন। মাদ্রাসার পরিচালক কারি মোহাম্মদ আবুল ফয়েজ বলেন, আল্লাহ তাআলা কোরআন ধীরে ধীরে শুদ্ধভাবে পড়ার নির্দেশ দিয়েছেন। আমাদের এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষার সুযোগ রয়েছে। যারা এখনো আসেনি, আমি তাদের আহ্বান জানাই, আসুন কোরআন শিক্ষার এই মহতী মজলিসে অংশ নিন। ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যম সার্জন ডাক্তার শারমিন আক্তার সুইটিকে জড়িয়ে রোগীর মৃত্যুর সংবাদ প্রচারের ঘটনায় তাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা প্রতিনিধি সোহরাওয়ার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 9 মার্চ বিকেলে উপজেলার ভাঙ্গা বাজারের অনুষ্ঠিত সম্মেলনে ডাক্তার শারমিন আক্তার সুইটি সংবাদটির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদটি উল্লেখিত তথ্য সঠিক নয়। তিনি বলেন, গত 16 ফেব্রুয়ারি ভাঙ্গা গ্রিন প্রাইভেট হাসপাতালে শ্রাবণী নামের এক প্রসূতিকে সিজার করে বাচ্চা প্রসব করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়। শিরোনামের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন, অথচ 16 ফেব্রুয়ারি উক্ত হাসপাতালে সিজারের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানা যায় ওই অপারেশনটি অন্য একজন সার্জন করেছেন। ডাক্তার শারমিন আক্তার সুইটি বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ভাঙ্গার মানুষকে সেবা দিয়ে আসছি। আমার সুনাম ক্ষুণ্ণ এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি সুযোগ সন্ধানী মহলের সরবরাহকৃত বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, সত্য ঘটনাটি উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি। এই সময় উপস্থিত ছিলেন ডাক্তার গোপাল দেব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এই ছিল খোলা চোখের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।